আমার মতো মানুষকে হয়তো আপনার ভালো লাগবে না। কেন জানেন? আমি কি করি? ১ কাপ কফি খাই, সেটাও একটা দিয়ে দেই। হয়তো কখনো কোনো বই পড়ছিলাম, সেটারও একটা ছবি তুলে দিয়ে দেই। আবার রাস্তায় হাঁটতে, হাঁটতে কোথাও যদি কোনো জংলি ফুল পেয়ে যাই, সেটারও একটা ছবি তুলে দিয়ে দেই। রাস্তায় হাঁটতে, হাঁটতে যদি কোনো বিড়ালের সাথে পরিচয় হয়ে যায়, সেটার পাশে বসেও সুন্দর একটা পোজ দিয়ে ছবি তুলে নেই। এই যে এখন তো বৃষ্টির সময়, হয়তো দেখছি বারান্দা দিয়ে আকাশে মেঘ জমেছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝুম বৃষ্টি চলে আসবে। আমি ঠিক বারান্দায় গিয়ে একটা পোজ দিয়ে ছবি তুলে চলে আসি। আবার হয়তো সেই ছবিটাকে কখনো না কখনো ডে করে দিব। আপনার কাছে মনে হতে পারে এটা আবার কোনো জীবন, এদের লাইফ বলে কি কিছু নাই? কিন্তু জানেন, আমি আসলে বেশি সুখী। কারণ এই ছোট ছোট জিনিসগুলোর মাঝখানেই না আমি আমার ছোট ছোট সুখ খুঁজে পাই, যেটা আপনি হয়তো কখনোই পান না। সুখে থাকাটা একান্তই নিজের কাছে। এই সময়ে কেউ যখন সুখে আছে, সেটা দেখে আপনিও সুখী হয়ে যান। দেখবেন সুখ এসে কখনো না কখনো আপনার দুয়ারেও হানা দিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে সকালবেলা উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যদিও সকাল অনেক আগেই হয়ে গিয়েছে, এখন অলমোস্ট দুপুর বলা চলে, কারণ 11টা অলরেডি বেজে গিয়েছে। বাট আমি যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন, আমার ঘরের কাজ কিন্তু একদম 1 ঘন্টা শেষ হতে না হতেই ঘরের কাজ শেষ হয়ে যায়। কারণ ওই যে আমার ছোট সংসারে তেমন কিছু নেই বললেই চলে। তারপরেও এই ছোট সংসারের দেখা যায় যে কাজগুলো আমি হয়তো নিজে হাতে করতে পারি না, আমার কাজে হেল্প করার জন্য আজকে অবশ্য মানে আজকে না, রোজই একজন আসে, সে এসে কিছু না কিছু করে দিয়ে যায়, কাজে হেল্প করে দিয়ে যায়। তো আজকে যখন আসবে আপা আমাকে হেল্প করার জন্য, আজকে আপার কাজ হচ্ছে আমি কিছু কাপড় ভিজিয়েছি সেগুলো ধুয়ে দিয়ে যাবে। তো সে যেহেতু রোজ এসে একটা কাজ করে, তো বাকি কাজগুলো তো অবশ্যই পরে আমাকে করতে হবে, তাই না? এই জন্য আমি হচ্ছে আজকে একদম উঠেই সবার আগে হচ্ছে বিছানা টিছানা সব চেঞ্জ করে নিয়ে, সব ঝাড়ু টাড়ু দিয়ে, ময়লা টয়লা সব পরিষ্কার করে ফেলে এখন ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ যেদিন আপা এসে ঘর ঝাড়ু দিয়ে যায়, মুছে দিয়ে যায়, ওই দিন তো আমাকে আর এগুলো করতে হয় না। ওই দিন আমি শুধু রান্না বাড়াই করি, আর কোনো কাজ থাকে না। আর যেহেতু বাসায় 2 জন মানুষ, কাপড় চোপড়ও খুব বেশি জমে না যে রোজই আমি কাপড় চোপড় ধুবো, বা 1 দিন 2 দিন পরই কাপড় চোপড় ধুবো, এরকমটা তো হয় না। হয়তো সপ্তাহে 2 দিন 1 দিন কাপড় ধোয়া হয়। তো সেই দিনগুলোতে আমি কি করি, নিজে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেই। এখন হয়তো অনেকেই বলবেন আপনার ঘরে কোনো কাজ নাই, সেটাই আপনি করতে পারেন না, তাহলে কাজ হলে তখন কি করবেন? আসলে সময়ের সাথে সাথে মানুষের সব কিছুতে অভ্যাস হয়ে যায়, একটা সময় হয়তো আমারও অভ্যাস হয়ে যাবে। আর এই যে এখন যে কাজগুলো আমাকে করতে দেখছেন, আমি কিন্তু এর আগে কখনোই এই কাজগুলো করিনি। ইদানিং এসে করি বা করার চেষ্টা করি। এমন না যে আমি কাজ করতে পারি না বা কাজ করার আমার কোনো ইচ্ছা নাই। আমার কাজ করার অবশ্যই ইচ্ছা আছে এবং আমি নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি। বাট কিছু কিছু কাজ আছে না, যে মনে হয় যে না, এই কাজটা আমার দ্বারা সম্ভব না বা এই কাজটা আমি করতে পারি না। তো সেটা হচ্ছে কাপড় ধোয়া। আমাকে সারাদিন যে কোনো কাজে লাগিয়ে রেখে দাও, আমি কোনো কমপ্লেইন করব না। বাট আমাকে কাপড় ধুইতে বললে আমার যে কী যে আলসেমি লাগে, যা বলার মতো না। আমি একদমই কাপড় ধোয়া পছন্দ করি না। তো সেই কারণে হচ্ছে আমরা একটা ওয়াশিং মেশিন নিতে চেয়েছিলাম। তো আমি যে ওয়াশিং মেশিনটা দেখেছিলাম সেটার প্রাইস ছিল 65,000 টাকা। আর আমার হাজব্যান্ড যে ওয়াশিং মেশিনটা দেখেছিল সেটার দাম ছিল প্রায় 1,20,000-এর উপরে। তো যখন আমরা গেলাম দেখার জন্য, তো তখন আমার হাজব্যান্ড বলল যে নিলে এটাই নিব, না নিলে নিব না। তো আমি বললাম, তুমি যদি না নিয়ে যাও ওয়াশিং মেশিন, আমি কিন্তু কাপড় চোপড় ধুতে পারবো না, তোমার কাপড় চোপড় তুমি নিজেই ধুবা। ও বললো যে ঠিক আছে, আমিও কাপড় ধুবো না, তোমাকেও ধুতে হবে না। তাহলে আমি বললাম, তাহলে কি তুমি ওয়াশিং মেশিনটা আমাকে নিয়ে দিবা? ও বলতেছে না, এখন আমার কাছে এত টাকা নাই, এত দাম দিয়ে কিনতে গেলে আমাদেরকে আর একটু ওয়েট করতে হবে, এখন সম্ভব না এত দাম দিয়ে একটা ওয়াশিং মেশিন নেওয়া। তো আমি তো তখন আর বুঝতে পারি না যে সে নিলও না, আবার বলছে যে তোমাকে কিছু করতেও হবে না, তাহলে কি হবে? তো তার কয়েকদিন পরে শুনি যে সে আমাদের আপার সাথে, মানে বাড়িওয়ালা আপার সাথে কথা বলে একটা হচ্ছে বাসায় কাজ করে দিয়ে যাবে, এরকম একজনকে ঠিক করে দিয়েছে, যে এসে প্রত্যেকদিন ঘরের যে কোনো একটা কাজ করে দিয়ে যাবে। তো কাপড় চোপড় তো আর রোজ রোজ ধুতে হয় না,
ওই যে বললাম ২ জন মানুষের বাসায় সেরকম তো কোনো কাপড়-চোপড় থাকেও না যে ধুবো। তো আপা এসে দেখা যায় ঘর মুছে দিয়ে যায়, কাপড় ধুয়ে দিয়ে যায়। মানে রোজ এসে সে যেকোনো একটা না একটা কাজ করে দিয়ে যায়। তো যেদিন সে কাপড় ধোয় সেদিন আমি আসলে বাসার অন্যান্য কাজগুলো করি, যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতেই তো পারলেন কত গল্প স্বল্পর মাঝখানে কত কিছু করে ফেললাম, তাই না? আসলে আমি আমার হয়তো ভিডিওতে শুধু বেডরুমটাই দেখাই, অন্য কোনো রুম-টুম আর দেখাই না আপনাদেরকে। কারণ দেখানোর মতো ওইরকম কিছু নেইও যে আমি আপনাদেরকে দেখাবো। কারণ ফার্নিচার বলতে তেমন কিছুই নেই আমার বাসায় যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি। তো যাই হোক আমি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নিয়ে ফেলেছি, আর ওইদিকে আপা এসে তো কাপড়-চোপড় ধুয়ে দিয়ে চলে গিয়েছে। আর বাসায় তেমন কোনো কাজও নেই। আমি দুপুরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে ফেলেছি, রান্না-বাড়াও শেষ মোটামুটি। তো ভাবলাম যে কি করি, একটা এগলেস কেক বানাই। কারণ বাসায় কেক যে বানাবো ডিম, তো ডিমটা ছিল না। এজন্য ভাবলাম যে একটা কেক বানাই যেখানে ডিমের ব্যবহার করতে হবে না। তো দেখতে পারলেন আমি এখানে প্রথমে 1 কাপ আটা 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, এরপরে দিয়েছি 1 টেবিল চামচের মতো ভিনেগার। এখন এই সব কিছু দিয়ে একটা বিটার দিয়ে রোটেটিং বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি। এরপরে একটা হচ্ছে ছাঁকনি নিয়ে নিচ্ছি, আপনার আটা চালার যে ছাঁকনিগুলো থাকে সেগুলোও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি 1 কাপের মতো আটা দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ময়দা ব্যবহার করিনি, জাস্ট আমরা রুটি বানানোর জন্য যে আটা ব্যবহার করি সেই আটা দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচের মতো বেকিং পাউডার আর 1/2 চা চামচের মতো বেকিং সোডা। এখানে আমি 1 চিমটির মতো লবণও ব্যবহার করেছিলাম, সেটা আসলে দেখানো হয়নি এখানে। এরপর সব কিছু দিয়ে সুন্দর করে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেবেন, এতে করে ক্রিম বা ব্যাটারটা যেটা সেটা বেশ স্মুথ হবে। এরপরে এখানে আমি হচ্ছে একদম 1/2 চা চামচের মতো একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এটা যদিও ডিম এখানে ব্যবহার করিনি, বাট তারপর একটা সুন্দর ফ্লেভার হওয়ার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। এখন সব কিছু দিয়ে সুন্দর করে ভালো করে বিট করে নিব। অবশ্যই আপনারা দুধ, এরপর হচ্ছে ভিনেগার অ্যান্ড বেকিং সোডা, এই 3টা জিনিস দিতে একদমই মিস করবেন না যদি আপনারা হচ্ছে ডিম ছাড়া কোনো কেক বানান। কারণ এই যে ভিনেগার যে আমি দিয়েছিলাম, ভিনেগার এবং বেকিং সোডা এই 2টা কিন্তু অলরেডি বিক্রিয়া করা শুরু করে দিয়েছে। এটা আসলে আপনারা ব্যাটারের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। নর্মাল ব্যাটার কিন্তু এরকম হয় না, দেখতেই পাচ্ছেন একটু ফ্লাপি একটা ভাব চলে এসেছে, সেই সাথে দেখতেও একটু অন্যরকম লাগছে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি যেটার মধ্যে হচ্ছে কেকটাকে বসাবো সেটার চারপাশে একটু তেল ব্রাশ করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এরপরে উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো পার্চমেন্ট পেপার ব্যবহার করছি না বা বেকিং কোনো শিট ব্যবহার করছি না, এই কারণে আমি একটু উপর থেকে আটা দিয়ে দিচ্ছি, যেন যখন কেকটা আমি নামাবো তখন যেন নামানোর সময় আমার সুবিধা হয় বা নিচে যেন আটকে না যায়, এই জন্য। এরপরে প্রেসার কুকারের মধ্যে আমি একটা পাতিল রাখার যে স্ট্যান্ড থাকে সেটা বসিয়ে দিয়েছি। এরপরে কেকের ব্যাটারটা ঢেলে এরপরে হচ্ছে 2-1টা ট্যাপ করে নিয়েছিলাম, সেই ভিডিওটা ছিল এখানে, বাট এডিট করার সময় কেন জানি কেটে গিয়েছে, বুঝতে পারলাম না। তো যাই হোক, মানে ট্যাপ করে দিয়ে এরপর হচ্ছে প্রেসার কুকারের উপরে ওটা বসিয়ে দিয়ে এখন জাস্ট প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। 25 মিনিটও লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো প্রথম 2 মিনিট আমি একটু হাই হিটে রেখেছিলাম, এরপরে চুলার আঁচটা কমিয়ে একদম মিডিয়াম করে রেখেছি। লোতে দিইনি, একদম মিডিয়াম করে রেখেছি। এরপরে হচ্ছে 20 মিনিট পরে চলে এসেছি। আর এর মধ্যে হচ্ছে আমার কি বলবো, কেকটা একদম ফুলে গিয়েছে। যেহেতু আমি কোনো এখানে ডিম ব্যবহার করিনি, বাট তারপরে মাশাআল্লাহ আমার কেকটা বেশ ভালো ফুলেছে। তো যখন আমি হচ্ছে চেক করব তখন দেখলাম একটু কাঁচা ছিল। এরপরে আমি আবারও 2 মিনিট এটাকে আটকে রেখেছিলাম, মানে প্রেসার কুকারে একটু তাপ দিয়ে আটকে রেখেছিলাম। 2 মিনিট পরে এসে নামিয়ে নিচ্ছি আবার। তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে ভিতরে হয়েছে কিনা। একটা টুথপিক বা চাকুর মাথা ঢুকে দিবেন, যদি দেখেন যে ক্লিয়ার চলে এসেছে তাহলে নামিয়ে নেবেন। যদি দেখেন যে একটু ভেজা ভাব আছে তাহলে 2-1 মিনিট রেখে দিয়ে দেন নামিয়ে ফেলবেন। তো এখানে আমি কেকটাকে অলরেডি নামিয়ে ফেলেছি, চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যেন সুবিধা হয়। আসলে ছাড়ানোর মতো কিছুই না, ওই যে বললাম যে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এরপর হচ্ছে আটা দিয়ে দিয়েছিলাম, ইজিলি অটোমেটিকলি নেমে এসেছে, কিছুই করতে হয়নি। আর কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর অনেক সফটও হয়েছে। আপনারা হয়তো ভাবছেন ডিম দিয়ে নিয়ে হয়তো এই জন্য হয়তো সফট হবে না, বাট সেরকম কিন্তু কিচ্ছু না। তো আরও একটা কথা বলি, ডিমের কেক আর নর্মাল ডিম ছাড়া কেক 2টা টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট। যারা ডিমওয়ালা কেক খান তো সেটার টেস্ট আর এটার টেস্ট কিন্তু একদমই মিলবে না, সেটা একটু মাথায় রেখে নিয়ে তারপরে বানাবেন। আবার বানানোর পরে আমাকে কিন্তু বকাঝকা করতে পারবেন না। তো যাই হোক, কেকটাকেও দেখিয়ে দিলাম, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তো ততটাই ভালো হয়েছে। নিজের রান্নার প্রশংসা আর নিজে কীভাবে করি বলেন, কখনো তো আপনাদেরকে খাওয়াতে পারলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিও
ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।